নমস্কার, আমি ভিএসটি গো ফরওয়ার্ডে আপনাদের সকলকে অনেক স্বাগত। এই ভিডিওটিতে আমরা বাংলা ব্যাকরণের একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক কারক সম্পর্কে আলোচনা করব। বাংলা টপিকের ওপর যে 30 নাম্বার থাকে আমরা দেখি ম্যাক্সিমাম সেটা গ্রামার পোর্শনই চলে আসে, পেডাগজি সেভাবে দেওয়া হয় না। সেক্ষেত্রে কিন্তু ব্যাকরণ একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। আমরা ব্যাকরণে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা কারক সম্পর্কে আলোচনা করতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যতটা সম্ভব সহজে এবং যতটা সম্ভব শর্টকাট নোটের মাধ্যমে আমরা জিনিসগুলো খুব সহজে বোঝার চেষ্টা করব। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা সকলে উপকৃত হবেন। যারা শিক্ষকতার পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন বা যে কোনো পরীক্ষায় যেখানে ব্যাকরণ আপনাদের গুরুত্বপূর্ণ, সেখানেই কিন্তু এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আর আপনারা যদি এই ভিডিওটির পিডিএফ সংগ্রহ করতে চান তাহলে গো ফরওয়ার্ডের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন হয়ে যান। সেখান থেকে কিন্তু আপনারা পিডিএফটা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের পিডিএফটা তখনই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আমরা কোনো জিনিস রিভিশন করতে যাই পড়ার পর বা নোটস তৈরি করতে যাই। তো সেক্ষেত্রে নোটস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের কিন্তু সবসময় নিজেদের নোটসটুকু কিন্তু রেডি করে রাখতে হবে, কারণ নোটস আমরা যদি রেডি না করি তাহলে কিন্তু পরীক্ষার সময় রিভিশন করতে গিয়ে খুব সমস্যা হবে, আর বারবার ভিডিও দেখে কিন্তু পড়া সম্ভব নয়। তো নোটস তৈরি করে রাখুন। তো চলুন আমরা দেখে নিই যে কারকে কী রয়েছে। আমি ধরে নেব যে কারক সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি, কারণ এটা একটা আমাদের চেনা পরিচিত টপিক। ব্যাকরণ আমরা তো খুব ছোট থেকেই পড়ে আসছি। তো কারক সম্পর্কে আমরা জেনে নিই। কারককে অ্যাকচুয়াল বলতে গেলে বোঝায় যে সম্পর্ক। তাহলে এই সম্পর্কটা কার সঙ্গে কার, এটাই আমাদের জানার বিষয়। তো বলা হচ্ছে যে বাক্যে অবস্থিত যে কোনো নাম পদের সাথে, আমরা পদ সম্পর্কে আলোচনা করেছি যে কতগুলো পদ থাকে বাক্যে। তো আপনারা যদি ভিডিওগুলো না দেখে থাকেন দেখে নিতে পারেন। বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে যে পদ কত ভাগে ভাগ করা হয়, নাম পদ, অব্যয় পদ, বিশেষ্য, বিশেষণ, এই জিনিসগুলো আমরা কিন্তু সম্পূর্ণভাবে আলোচনা করেছি। তো বাক্যে অবস্থিত যে কোনো নাম পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে বলা হয় কারক। তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ কি, বাক্যে যে কোনো পদই নাম পদ, কিন্তু এখানে ক্রিয়াপদ কিন্তু আলাদা। ক্রিয়াপদ বলতে আমরা কি বুঝি? ক্রিয়াপদ বলতে বুঝি আমরা যে কোনো পদের দ্বারা যে কাজ করা বোঝায়। কাজ করা, যে পদ সক্রিয়ভাবে কিছু করে, কাজ করে, তখন তাকে কিন্তু ক্রিয়াপদ বলা হয়। তো আমরা যখন কারক করব তখন আমাদের প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি হবে, যে একটা বাক্যের মধ্যে কোনটা ক্রিয়াপদ আমরা সেটাকে চিহ্নিত করব। তারপর সেই ক্রিয়াপদটাকে ধরে থাকলেই কিন্তু আমাদের সমস্ত কারকগুলো বেরিয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা নাম পদের সঙ্গে কারকের যে কী সম্বন্ধ রয়েছে সেগুলো কিন্তু আমরা খুব সহজে বার করতে পারবো। এখানে বলা হচ্ছে যে ক্রিয়াপদ ছাড়া অন্যান্য যে কোনো পদকে নামপদ বলা হয়। তো ক্রিয়াপদ আর নামপদের মধ্যে পার্থক্যগুলো আপনারা যদি আগের ভিডিওগুলো দেখে নেন তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন। এবার আমরা একটা উদাহরণ দেখব। সেই উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা কারকটা বার করার চেষ্টা করব। বলা হচ্ছে মাঝরাত্রে খিদেতে রাহুল রান্নাঘরে হাঁড়ি থেকে চামচ দিয়ে পায়েস খাচ্ছিল। আশা করছি আপনারা সকলেই বুঝতে পারছেন যে এই পুরো সেন্টেন্সটার মধ্যে যে কতগুলো ওয়ার্ড রয়েছে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে কিন্তু আমরা যে মোট যে কারকের প্রকার, মোট 6 প্রকার কারক রয়েছে। আগে 7টা ছিল। আগে সম্প্রদান কারকটাকেও বিবেচনা করা হতো, এখন সম্প্রদান কারকটাকে আর সেভাবে বিবেচনা করা হয় না, সেটাকে কর্মকারকের মধ্যে ফেলে দেওয়া হয়। তো এবার আমরা দেখব যে কারকগুলোকে কিভাবে, কারক সম্পর্কগুলোকে বার করব। পরীক্ষায় যে একদম বোল্ড করা থাকে একটা ওয়ার্ড দিয়ে বলা হয় যে এটা কী কারক, তো আমরা কীভাবে কারকটা বার করব। তো কারক বার করার জন্য আমাদের প্রথম ফোকাসে কী রাখতে হবে বললাম, যে যেহেতু বলা হচ্ছে যে নাম পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক, তো নাম পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক বার করার জন্য আগে আমাদের ক্রিয়াপদ খুঁজে বার করতে হবে। এইটা হবে আমাদের কারক নির্ণয়ের সর্বপ্রথম স্টেপ 1 হবে যে কোনটা ক্রিয়াপদ বা কাজ করা বোঝাচ্ছে যে শব্দটা দ্বারা, সেই শব্দটাকে আমরা খুঁজব। বলছে আবার মাঝরাত্রে খিদেতে রাহুল রান্নাঘরে হাঁড়ি থেকে চামচ দিয়ে পায়েস খাচ্ছিল। তো কাজ করা বোঝাচ্ছে, খাওয়া, শোয়া, ঘুমোনো,
হাঁটা, পড়া, চলা সব যাবতীয়গুলো আমাদের কাজ বোঝায়। তো এখানে খাওয়াটা হচ্ছে কাজ। এইটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ, এইটা কিন্তু যদি আমরা খুঁজে নিতে পারি তাহলেই আমাদের 100%-এর মধ্যে 70% কাজ হয়ে গেল। তো ক্রিয়াপদ খুঁজে বার করার পর এবার ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করব। কি কি প্রশ্ন করব? কিছু প্রশ্ন ফিক্সড প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো করলেই কিন্তু একদম জলের মতো সহজে কারকটা বেরিয়ে যাবে। তো তাকে যদি ক্রিয়াপদকে আমরা জিজ্ঞাসা করব প্রথমেই যে কে খাচ্ছিল, তো কে খাচ্ছিল যদি প্রশ্নটা করি তাহলে আমাদের কর্তা হওয়ার সম্বন্ধ আসবে, যে কে খাচ্ছিল। অর্থাৎ বাক্যে যদি আমরা ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করি তাহলে আমাদের যে কর্তা হওয়ার সম্বন্ধ চলে আসবে, আর এই কর্তা হওয়ার সম্বন্ধ মানেই কিন্তু কর্তৃকারক। তাহলে ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করবেন, কে যাচ্ছিল, কে খাচ্ছিল, কে কিছু করছিল, তখনই কিন্তু আমরা কি পাবো? কর্তৃকারক পাবো। এবার 2 নম্বর কিন্তু আমরা আবার ক্রিয়াপদ কি প্রশ্ন করব, যে কি খাচ্ছিল, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? এখানে আমরা কি খাচ্ছিল? পায়েস খাচ্ছিল। প্রথমে আমরা কি পেলাম? যে কে খাচ্ছিল, তো আমরা প্রথমে পেয়েছি রাহুল খাচ্ছিল। রাহুল হচ্ছে আমাদের কর্তৃকারক। তারপর আমরা কি পাচ্ছি? কি বা কাকে দিয়ে প্রশ্ন করব ক্রিয়াপদকে। তো ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? যে কি খাচ্ছিল কি? পায়েস খাচ্ছিল। তো পায়েস এখানে আমাদের কর্ম হওয়ার সম্বন্ধ। অনেক সময় কি না থেকে কাকে দিয়েও প্রশ্ন করলে ক্রিয়াপদকে কিন্তু আমরা কর্মকারক পেয়ে যাব। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াপদের সঙ্গে কর্ম হওয়ার সম্পর্কটা নির্ণয় হয়, আর এই কর্ম হওয়ার সম্পর্ক মানে কিন্তু কর্মকারকটা আমরা পেয়ে যাব। এবার 3 নম্বরে কি আসে? যে 3 নম্বরে হচ্ছে আবার ক্রিয়াপদ কি আমরা জিজ্ঞাসা করবো। অর্থাৎ যা কিছু প্রশ্ন হবে সব কিন্তু উত্তর আমাদের কে দেবে? ক্রিয়াপদ দেবে। যে কি দিয়ে খাচ্ছিল তো বটে, কি দিয়ে খাচ্ছিল? তো আমরা এখানে পাবো চামচ দিয়ে খাচ্ছিল। তো চামচ দ্বারা, দিয়া, কর্তৃক, অর্থাৎ কি দিয়ে, কি করে, কিভাবে খাচ্ছিল। তো এটা আমাদের করণ কারক আমরা পেয়ে যাব। অর্থাৎ কিসের সাহায্যে বা কিসের দ্বারা খাচ্ছিল। তো এখানে চামচ দিয়ে এটা যদি বোল্ড করা থাকতো তাহলে আমরা কি পেতাম? আমরা পেতাম যে এটা করণ হওয়ার সম্পর্ক বা করণ কারক। এবার তারপরে আসি। তারপরে যদি ক্রিয়াকে আবার প্রশ্ন করা হয় যে কী জন্য খাচ্ছিল, কিসের জন্য, কিসের নির্মিত, তাহলে সেটা হবে নির্মিত্ত কারক বা নির্মিত্ত হওয়ার সম্পর্ক। এই নির্মিত্ত হওয়ার সম্পর্কে আমাদের মনে রাখতে হবে যে অনেক সময় তো জন্য বা নির্মিত্ত দিয়ে আমরা বার করতে পারি না, তখন আমাদের দেখতে হবে যে এই যে ক্রিয়াপদের উদ্দেশ্যটা কী জন্য ব্যবহৃত হচ্ছে, কী উপলক্ষ, কী কাজ বা কী উদ্দেশ্য। এই কী উদ্দেশ্য, কী উপলক্ষ, কী জন্য, কী নির্মিত্ত, এগুলো সব কিছুর জন্যই আমরা কিন্তু নির্মিত্ত কারকটা সহজে বার করতে পারবো। তাহলে এই প্রত্যেকটা কথা, উদ্দেশ্য, উপলক্ষ, নির্মিত্ত, জন্য, এগুলোর জন্য আমরা নির্মিত্ত কারককে পেয়ে যাব। তারপর আবার ক্রিয়াপদকে আমরা জিজ্ঞাসা করি যে কোথা থেকে খাচ্ছিল বা কোন জায়গা থেকে, কোন খান থেকে, তখন কিন্তু আমরা হইতে থেকেছে, অর্থাৎ কোথা থেকে, কিভাবে, কোথা হইতে, কোথা চেয়ে, এই রকম যখন আমরা প্রশ্ন করব ক্রিয়াপদকে তখন আমরা কি পাবো? তখন হচ্ছে কি, কোথা থেকে নিয়ে খাচ্ছিল? হাঁড়ি থেকে নিয়ে খাচ্ছিল। তো হাঁড়ি একটা জায়গা, থেকেটা তো আমাদের অনুসর্গ, তাহলে প্রথমে হচ্ছে কি হাঁড়িটা, এই হাঁড়িটা তাহলে কি কারক হয়ে যাবে? হাঁড়িটা হচ্ছে অপাদান কারক হয়ে যাবে। হইতে, থেকে, চেয়ে, মেঘের থেকে জল, এই যে কথাগুলো, এগুলো কিন্তু আমাদের অপাদান কারকের মধ্যে চলে যাবে। এবার পরে আসছে যে কখন খাচ্ছিল তো বটে, সে কখন খাচ্ছিল, এখানে দুটো শব্দ আসবে, মাঝরাত্রে আর কোথা থেকে, রান্নাঘর থেকে। তো অধিকরণ কারককে মোটামুটি 4টে ভাগে ভাগ করা হয়। তো 4টে ভাগ আমরা আলোচনা করছি একটু পরে। তো এখানে দেখুন যে স্থান, কাল, পাত্র এগুলো বোঝালে কিন্তু আমাদের কী কারক হয়? অধিকরণ কারক হয়। তো রান্নাঘর মানে কোথা থেকে, একটা জায়গা বোঝাচ্ছে, জায়গা,
স্থানাধিকরণ, স্থান রয়েছে। তো রান্নাঘর আর মাঝরাত্রি, এটার সময়াধিকরণ, অধিকরণ কারককে 4 ভাগে ভাগ করা হয়। তো এটা কিন্তু আমাদের অধিকরণ কারকের মধ্যে চলে আসবে। জিনিসগুলো খুব সহজ। যদি আপনি কোনোদিনও কারক সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা নাও থাকে, তাহলেও এটা করে নিন, আপনাদের একদম সমস্ত ধারণা পরিষ্কার হয়ে যাবে যে কিচ্ছু নেই। শুধু আমরা ক্রিয়াপদকে বারবার প্রশ্ন করব, কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক, কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাতে কর্মকারক, দ্বারা দিয়া কর্তৃক দিয়ে প্রশ্ন করলে করণকারক, জন্য উপলক্ষ নির্মিত উদ্দেশ্য দিয়ে প্রশ্ন করলে হচ্ছে আমরা নির্মিত্ত কারক পাবো, আর হইতে থেকে চেয়ে হচ্ছে আমরা অপাদান পাবো, আর স্থান, কাল, পাত্র, সময় এগুলো যখন বোঝাবে বা কোনো কিছু ভাব বোঝাবে তখন অধিকরণ কারক হবে। এইটুকু ধারণা আমাদের পরিষ্কার রাখতে হবে, আর কিচ্ছু জানার আমাদের প্রয়োজন নেই। এবার চলে যাব। আশা করছি আপনারা জিনিসগুলো বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়, যদি মনে হয় যে আমাদের আলোচনার মধ্যে কোনো ত্রুটি আছে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কারণ যখন আমি জিনিসটা নিয়ে আলোচনা করছি তার সমস্ত দায় কিন্তু আমার। এবার আমরা দেখব যে কারকে একটা ইম্পর্ট্যান্ট জিনিস থাকে, সেটা হচ্ছে বিভক্তি। তো বিভক্তি কাকে বলে? বিভক্তি বলতে আমরা বুঝি যে বাক্যে যে অবস্থিত যে শব্দগুলো থাকে, অর্থাৎ আমরা যে সমস্ত শব্দগুলো কারক বার করছি, তো বাক্যে সেই শব্দগুলো একটা নির্দিষ্ট কালি বা অন্য রং দিয়ে বা বোল্ড করে বোঝানো হয়ে থাকে যে কোনটা কী কারক। তো এই যে বাক্যে অবস্থিত একটা শব্দ, এই শব্দের সাথে যে অতিরিক্ত যে শব্দের সম্পর্ক রয়েছে, অন্য শব্দের সাথে যে সম্পর্ক বোঝানোর জন্য বলছে, বাক্যে অবস্থিত একটি শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক বোঝানোর জন্য মূল শব্দের সাথে যেসব বর্ণ যুক্ত থাকে তাদের বিভক্তি বলা হয়। অর্থাৎ কোনো একটা শব্দ যখন আমরা আর একটা ক্রিয়াপদের সঙ্গে তার সম্পর্ক নির্ণয় করছি, কারো সম্পর্ক নির্ণয় করছি, তখন আমরা দেখি যে শব্দটার সঙ্গে অতিরিক্ত কিছু বর্ণ যুক্ত হয়েছে। কখনো কখনো এই বর্ণর জায়গায় অনুসর্গ যুক্ত হয়, মানে আলাদা আলাদা একটা ওয়ার্ড থাকে, যেমন থেকে, চেয়ে, দিয়ে, এগুলো হচ্ছে নির্দেশক। তো এই নির্দেশক বা অনুসর্গগুলো কিন্তু চিহ্নিত করে, এগুলো বিভক্তির মতোই কাজ করে, কিন্তু বিভক্তি কিন্তু আলাদা জিনিস। বিভক্তি হচ্ছে মূল শব্দের সঙ্গেই জুড়ে থাকে অতিরিক্ত কিছু শব্দ, যেমন টি, র, এ। উদাহরণগুলো দেখুন, যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে শিশু হচ্ছে মূল পদ, এখানে বিভক্তি হচ্ছে কে বিভক্তি। হাসি মুখটি দেখতে বেশ, এখানে মুখ হচ্ছে প্রধান বাক্য শব্দ, টি হচ্ছে এখানে একটা বিভক্তি। দিদিমা রুমাকে গল্প বলেন, এখানে কে, রুমা হচ্ছে একটা নাম, তো কে হচ্ছে বিভক্তি। তাহলে আশা করছি বোঝা গেল যে মূল শব্দের সঙ্গে অতিরিক্ত যে পদগুলো যুক্ত হয় বা অতিরিক্ত অক্ষরগুলো বা বর্ণগুলো যুক্ত হয় একটা শব্দের সঙ্গে আর একটা শব্দের সম্পর্ক বোঝানোর জন্য, তো এইগুলোকে বলা হয় বিভক্তি। তির্যক বিভক্তি কাকে বলে? এটা ছিল আমাদের বিভক্তি। এবার দেখব তির্যক বিভক্তি কাকে বলে। এটাও আমাদের খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও কোয়েশ্চেন আসার সম্ভাবনা আমাদের রয়েছে। যে অধিক ব্যবহৃত বিভক্তিকে, কিছু কিছু বিভক্তি আছে যেগুলো প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় শব্দের মধ্যে, তো এগুলোকে বলা হয় তির্যক বিভক্তি। কি কি তির্যক বিভক্তি? কে, রে, এ, এই যে বিভক্তিগুলো, এগুলো কিন্তু সব কিন্তু তির্যক বিভক্তি, কারণ এগুলো প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। যে কোনো কারক বিশ্লেষণ করার সময় আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন নোটসটা পড়ার পর, যে এই যে বিভক্তিগুলো কে, রে, এ বিভক্তি, এগুলো কিন্তু ব্যাপক পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। এবার আমরা দেখব যে সম্বন্ধ পদ। তো ব্যাকরণ জানার জন্য আমাদের সম্বোধন পদ বা সম্বন্ধ পদটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সম্বোধন পদটা আলোচনা করিনি, তার কারণ হচ্ছে যে কোনো যখন কাউকে ডাকা হয়, কয় গো, ও গো, হ্যাঁ গো, কিংবা কারোর নাম ধরে যখন আমরা সেই শব্দটাকে বিলম্বিত করে ডাকি, মা, এই যে শব্দগুলো, এগুলো আমাদের সম্বোধনের মধ্যে পড়ে যায়। অর্থাৎ জোর করে ডাকলেই কাউকে কিন্তু সেটা সম্বোধন পদের সাথে চলে আসে। এবার আমরা দেখব সম্বন্ধ পদটা কী। সম্বন্ধ পদটাও কিন্তু তাই একটু আগে বিভক্তিতে আমরা আলোচনা করলাম যে সম্পর্ক বোঝানোর জন্য কিছু আমরা বর্ণ অ্যাড করি। তো সম্পর্ক বোঝানোর জন্য একদম খুব সহজ জিনিস, এটা আমাদের সমাসেও কাজে লাগবে। অর্থাৎ বাক্যে অবস্থিত পদের সঙ্গে সম্বন্ধ বোঝাবে, আর এই সম্বন্ধ বোঝাতে গেলে এই দুটো জিনিস কিন্তু ব্যবহৃত হয়, র বা এর। তো কিভাবে ব্যবহৃত হচ্ছে দেখুন, গঙ্গার জল,
তো গঙ্গার সঙ্গে জলের কি সম্পর্ক সেটা বোঝানোর জন্য গঙ্গা জল আমরা বলতে পারতাম, কিন্তু গঙ্গার জল, তাহলে গঙ্গার সঙ্গে জলের একটা সম্পর্ক বোঝানোর জন্য গঙ্গার সাথে রটা বিভক্তিটা যুক্ত হচ্ছে। ঢাকের বাজনা, জীবের সেবা, গ্রামের মানুষ, অর্থাৎ এখানে কিন্তু র বা এর দিয়ে কিন্তু প্রত্যেকটা শব্দের সাথে যুক্ত হবে, তাহলেই কিন্তু আমরা বুঝতে পেরে যাব যে এর সাথে, এই শব্দটার সাথে আর একটা শব্দর সম্বন্ধ রয়েছে র বা এর এই শব্দটা বোঝার দ্বারা। সমাসের ক্ষেত্রেও কিন্তু তাই হয়, র বা এরই থাকবে সম্বন্ধ সমাস যখন করব, সম্বন্ধ তৎপুরুষ যখন করব তখন সেটা বোঝার ক্ষেত্রে। তো আমরা খুব তাড়াতাড়ি সমাসটা আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের সম্বন্ধ পদ। খুব সংক্ষেপে জিনিসগুলো আমরা আলোচনা করার চেষ্টা করছি যাতে জিনিসগুলো বুঝতে আমাদের কোনো রকম অসুবিধা না হয়। এবার আমরা দেখব অধিকরণ কারক। তো আমরা একটু আগেই বললাম যে অধিকরণ কারককে মোট 4 ভাগে ভাগ করা হয়। কিছুই নয়, একটা হচ্ছে স্থানাধিকরণ, 2 নম্বর হচ্ছে কালাধিকরণ, 3 হচ্ছে বিষয়াধিকরণ, আর 4 হচ্ছে যে ভাবাধিকরণ। প্রথমটা কি হচ্ছে স্থান বা জায়গা বোঝাবে, তারপর হচ্ছে সময় বোঝাবে, 3 নম্বর হচ্ছে বিষয় বোঝাবে কোনো সাবজেক্ট, আর 4 হচ্ছে মনের অবস্থা বা ভাব বোঝাবে। উদাহরণগুলো দেখি তাহলেই আমরা বুঝতে পারবো। প্রথম উদাহরণে কি বলা হয়েছে যে আমি আজ কলকাতা যাচ্ছি। তো কলকাতা একটা জায়গা বোঝাচ্ছে, বা যে কোনো জায়গার নাম বোঝালেই কিন্তু সেটা স্থান বা স্থানাধিকরণ হয়ে যাবে। 2 নম্বরে বলা হচ্ছে যে আমি সকাল 10টায় কলেজ যাব। তো আমি কখন কলেজ যাব? সকাল 10টা। তো একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইমকে ইন্ডিকেট করছে এখানে। এটাও কিন্তু আমাদের সময়াধিকরণ বা অধিকরণ কারকেরই সময়কে নির্দেশ করছে, তাহলে এটাও একটা অধিকরণ কারক কিন্তু সময়াধিকরণ। 3 নম্বর হচ্ছে আমি অঙ্কে খুব কাঁচা। তো এটা একটা বিষয়াধিকরণ, বিষয়কে উল্লেখ করা হচ্ছে। যদি বলা হতো ইংরেজিতে কাঁচা বা যে কোনো সাবজেক্টকে বলা হতো তখন কিন্তু এটা অধিকরণ কারক হতো। 4 নম্বরে বলা হচ্ছে সে দুঃখে ভেঙে পড়েছে। তো সে দুঃখে ভেঙে পড়েছে, এটা দেখুন দুঃখ, সুখ, দুঃখ এগুলো আমাদের কি আবেগ বা ভাব। তো এই আবেগ বা ভাব কিন্তু এতেও কিন্তু আমাদের অধিকরণ কারকই হয়। তো এটাও কিন্তু আমাদের ভাবাধিকরণ হবে। তো এই ছিল আমাদের অধিকরণের ভাগ। এবং আরও যে অন্যান্য যে কারকের যে ভাগগুলো রয়েছে সেগুলো আমরা পরে পরে যখন প্র্যাকটিস করব, প্র্যাকটিসের তো অবশ্যই নিয়ে আসতে হবে। তো প্র্যাকটিস যখন করব তখন সেগুলো আমরা বিস্তারিত রূপে আলোচনা করব। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগছে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ এমনিতেই সময় হয় না, স্কুল বাড়ি দুটো ম্যানেজ করার পক্ষে গিয়ে খুব সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি জিনিসগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার। অনেক দিন পর আমরা আলোচনা করছি আবার। তো আপনাদের কমেন্টে কিন্তু আপনার কাছে ভীষণ একটা গুরুত্বপূর্ণ সেই মোটিভেশনের কাজ করে। তো কিছু আমরা প্র্যাকটিস করব, কিছুই না, একদম দেখে দেখে আমরা উত্তর বার করতে পারবো। তো প্রথমে কি রয়েছে, আমি রমাকে চিঠি লিখছি। তো প্রথমে কি বলেছিলাম যে আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে ক্রিয়াপদকে খুঁজে বার করা। তো যদি আমরা দেখি লিখছি, তো লিখছি কি আমরা কি করব, প্রথমে জিজ্ঞাসা করব কে দিয়ে প্রশ্ন করব। চলুন দেখি কে দিয়ে প্রশ্ন করে উত্তর পাই কিনা। কে লিখছে? তো এখানে আমি লিখছি। দেখুন আমিতেই বোল্ড করা হয়েছে, তাহলে আমিটা কি হবে, আমিটা আমাদের কর্তৃকারক হয়ে যাবে। যেহেতু প্রথম আমরা বেশি জটিল উদাহরণ নিয়ে আসিনি যাতে আপনাদের অসুবিধা না হয়, প্রথমেই আপনাদের সেলফ কনফিডেন্স ডাউন না হয়ে যায়। তো কে দিয়ে প্রশ্ন করলাম, দেখুন আমিকে পেয়ে গেলাম। তো আমিটা আমাদের কর্তৃ হওয়ার সম্বন্ধ বা কর্তৃকারক। 2 নম্বরটা কি, 2 নম্বর হচ্ছে বলছে গল্পটি শুনে আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। তো এখানে আমাদের ক্রিয়াপদ কি শুনে, শুনে কি কে দিয়ে প্রশ্ন করুন, শুনে, কে শুনে, এটা তো আমাদের কে আসছে না, তাহলে কি বা কাকে শুনে, কি শুনে, তো গল্পটি শুনে, তাহলে গল্প কি দিয়ে আমরা দেখুন পেয়ে গেলাম কি গল্পটি। তো এখানে আমরা মুখ্য কর্ম এবং গৌণ কর্ম হয়, কর্মও আমরা আলোচনা করেছি, আপনারা আগের ভিডিওস দেখে নিতে পারেন, না হলে আমি চেষ্টা করব যে কমেন্ট বক্সে লিঙ্কগুলো দিয়ে দেওয়ার, যে আগের যে ভিডিওগুলো আমরা আলোচনা করেছি সেগুলো। তো গল্পটি হচ্ছে আমাদের কর্ম হওয়ার সম্বন্ধ। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে দেখুন আবার ক্রিয়াপদ খুঁজব, গিয়েছেন। তো এখানে একে আমরা কি গিয়েছেন, কে গিয়েছেন, রাজা গিয়েছেন, রাজাতে আমাদের মার্ক নেই, তাহলে এটা কর্তৃকারক হবে না। কাকে বা কী দিয়ে প্রশ্ন করলে সেটাও আমরা পাবো না। দেখুন তাহলে আমরা জিজ্ঞেস করি যে কোথায় গিয়েছেন। তো এখানে আমরা কি জিজ্ঞেস করব,
আমরা একবার পরপর জিজ্ঞাসা করি যে কিসের জন্য গিয়েছেন, মৃগয়ায় গিয়েছেন। তো মৃগয়াটা আমাদের কি হবে, কিসের জন্য গিয়েছেন সেটাও আমাদের হচ্ছে না। তাহলে আমরা জিজ্ঞাসা করি যে কোথায় গিয়েছেন, কোথায় গিয়েছেন। তো বলা হচ্ছে যে মৃগয়ায় বা শিকার করতে, শিকার করার উদ্দেশ্যে গিয়েছেন। তো সেক্ষেত্রে আমাদের মৃগয়া কিন্তু কোথায় গিয়েছেন, মৃগয়ায়। তো এটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের অধিকরণ কারক হয়ে যাবে। তারপর আমরা কি দেখি যে এনেছি, 4 নাম্বার কি, তোমার জন্য এই বইটা এনেছি, তোমার জন্য এনেছি। তো এখানে কি জন্য বা কি উদ্দেশ্য, দেখুন জন্য তো দেওয়াই রয়েছে, জন্য কর্তৃক এগুলো আমরা থাকলে কি হবে আমাদের, কিসের জন্য। তো জন্য হলেই আমরা বলেছি যে কি উপলক্ষে কি উদ্দেশ্যে, তখন আমাদের নির্মিত্ত কারক হয়ে যাবে, তাহলে এটা আমাদের নির্মিত্ত কারক হবে। তারপরে আমরা চলে আসি যে 5 নাম্বারে, সংসারে এসে পরম সুখে বঞ্চিত হলাম। তো বঞ্চিত হলামটা আমাদের ক্রিয়াপদ, তাহলে কি থেকে কি হতে বঞ্চিত হলাম। তো এখানে সুখে বা সুখ থেকে বা সুখ হতে বঞ্চিত হলাম, তাহলে এখানে সুখ হবে কি, অপাদান কারক হবে আমাদের, সুখটা আমাদের অপাদান কারক হবে। এভাবে বিভিন্ন শব্দ, বিভিন্ন বাক্য আপনারা উদাহরণ খুঁজুন এবং উদাহরণ থেকে কিন্তু কারকগুলো নির্ণয় করতে নিজেদেরকে সাহায্য করুন। নোটসটা বারবার পড়ুন, পারলে ভিডিওটা একবার ছাড়া দুবার দেখুন, ধারণা কিন্তু আশা করছি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। 6 নম্বরে কি রয়েছে, 6 নম্বর কারক হচ্ছে যে ছেলেরা মাঠে বল খেলছে। তো ছেলেরা মাঠে, এখানে দেখুন খেলে, তো খেলেটা কি করছে, যে এটা আমাদের ক্রিয়াপদ, তাহলে কোথায় খেলছে, মাঠে খেলছে। তো এটাও কিন্তু আমাদের অপাদান কারক হয়ে যাবে। এটা আমাদের অপাদান নয়, এটা আমাদের মাঠে স্থানাধিকরণ অধিকরণ কারক হয়ে যাবে, এটাও আমাদের অধিকরণ কারক হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের কিছু উদাহরণ। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য উপকৃত হবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারবেন। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। এইরকম অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার, আজ এতটুকুই, দেখা হবে অন্য একটি ভিডিওটিতে।